গতরাতে যা ঘটেছে তা শুধু আরেকটি সামরিক হামলা নয়, এটি মধ্যপ্রাচ্যে আকাশ শক্তির পুরো ভারসাম্য উল্টে দেওয়ার মতো একটি ঘটনা। এমন এক ঘটনা যা শুধু একটি ঘাঁটি, কিছু বিমান বা একটি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করেনি, বরং বহু দশক ধরে গড়ে ওঠা একটি কৌশলগত বিশ্বাসকে ভেঙে দিয়েছে। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমানগুলোর মধ্যে 40টি একসঙ্গে ধ্বংস হয়ে গেছে। কোনো তীব্র ডগ ফাইটে নয়, কোনো শত্রু আকাশসীমার গভীরে দুঃসাহসিক অভিযানে নয়, বরং নিজেদের সুরক্ষিত শক্তিশালী শেল্টারের ভেতরে মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায়। অর্থাৎ একজন ইসরায়েলি পাইলট ককপিটে ওঠার আগেই তার বিমান আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক বিলিয়ন ডলারের মার্কিন সামরিক প্রকৌশল মাত্র আধা ঘন্টারও কম সময়ে ভেঙে পড়েছে এমন এক দেশের হাতে, যাকে দুর্বল করতে, চাপে রাখতে এবং আটকে ফেলতে ওয়াশিংটন গত 50 বছর ধরে নিষেধাজ্ঞা, গোপন অভিযান ও অবিরাম রাজনৈতিক চাপ ব্যবহার করে এসেছে। এই ঘটনায় দেখিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধে পুরনো সব হিসেব সবসময় কাজ করে না। ইসরায়েলের F-35 আদিল ছিল শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি ছিল একটি প্রতীক, একটি নিশ্চয়তা, একটি কৌশলগত বর্ম। প্রতিটি জেটের দাম $100 মিলিয়ন বেশি। এই বিমানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন ইসরায়েলকে বহু বছর ধরে আঞ্চলিক আকাশ শক্তির একচ্ছত্র আধিপত্য দেবে। ওয়াশিংটনের প্রতিশ্রুতি ছিল এই জেট ইসরায়েলকে অছোঁয়া রাখবে, অপ্রতিরোধ রাখবে এবং শত্রু আকাশসীমা বা দূরবর্তী টার্গেটের বিরুদ্ধে ইসরায়েলকে এমন ক্ষমতা দেবে যা মধ্যপ্রাচ্যে আর কারো নেই। সিরিয়ায় ইরান ঘনিষ্ঠ লক্ষ্যবস্তুতে হামলা, হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত, গভীর অনুপ্রবেশমূলক আকাশ অভিযান, সবকিছুর কেন্দ্রে ছিল নেভাতিম এয়ারবেস। অর্থাৎ নেভাতিম শুধু একটি রানওয়ে ছিল না, এটি ছিল ইসরায়েলের আক্রমণাত্মক বিমান শক্তির স্নায়ুকেন্দ্র। প্রতিবেদন অনুযায়ী হামলাটি শুরু হয় স্থানীয় সময় রাত 2:17। এই সময় বেছে নেওয়া ছিল পরিকল্পিত। এটি ছিল সেই মুহূর্ত যখন রাতের পালা সদ্য দায়িত্ব নিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ন্যূনতম জনবল দিয়ে চলছে এবং প্রতিক্রিয়ার গতি সবচেয়ে ধীর। বহু বছর ধরে ইলেকট্রনিক নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং মানব গোয়েন্দা উৎসের মাধ্যমে ইরানি পরিকল্পনাকারীরা ইসরায়েলি প্রতিরক্ষা প্যাটার্ন বিশ্লেষণ করেছে বলেই বর্ণনায় দাবি করা হয়েছে। প্রথম ধাপে পাঠানো হয় কম দৃশ্যমান ডিকয় ড্রোনের বিশাল ঢেউ, যা বিভিন্ন দিক থেকে এসে রাডার ছবিতে ভরে দেয়। এর ফলে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যাটারি তথাকথিত স্যাচুরেশন প্যারালাইসিসে পড়ে যায়। অর্থাৎ এত বেশি লক্ষ্যবস্তু একসাথে সামনে আসে যে প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব হুমকি আর ভুয়া লক্ষ্য আলাদা করতে সময় হারায়। এই বাস্তবতার মধ্যেই পশ্চিমা ইরান এবং ইরাকি ভূখণ্ডের কাছাকাছি আগে থেকে অবস্থান নেওয়া মোবাইল লঞ্চার থেকে ছুটে আসে আসল ক্ষেপণাস্ত্রের স্যালভো। এগুলো 8 থেকে 12টি গ্রুপের নির্দিষ্ট শেল্টার টার্গেট করে নামতে থাকে এবং প্রথম আঘাত থেকে শেষ আঘাত পর্যন্ত পুরো হামলা 4 মিনিটেরও কম সময়ে শেষ হয়। প্রতিরোধ গড়ে তোলার মতো সময় নাকি ইসরায়েল পায়নি। সবচেয়ে উদ্বেগজনক অংশ হলো একই সময়ে দক্ষিণ নেভেগের রামন এয়ারবেসেও আঘাত করা হয়, যেখানে নাকি ইসরায়েল F-35 এর একটি রিজার্ভ ব্যাচ সরিয়ে রেখেছিল। এর অর্থ হামলাকারীরা শুধু প্রধান ঘাঁটির অবস্থানে জানত না, বরং ব্যাকআপ ডিসপার্স লোকেশনও জানত। ক্রেটার প্যাটার্ন নাকি দেখাচ্ছে এই আঘাত ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। রাত 2:47 মধ্যে ইসরায়েলি কমান্ড সেন্টারে যে ক্ষয়ক্ষতির রিপোর্ট পৌঁছায় তা এতটাই ভয়াবহ ছিল যে শুরুতে অনেক সিনিয়র কর্মকর্তা সেই সংখ্যা বিশ্বাসই করতে চায়নি। 40টি বিমান ধ্বংস, যা মেরামতের অযোগ্য, 3টি শক্তিশালী শেল্টার জোন ধ্বংস, প্রধান জ্বালানি ও গোলাবারুদের ডিপোতে অগ্নিকাণ্ড এবং রামনের ব্যাকআপ ডিসপার্সাল এলাকাও প্রায় একই মাত্রায় ক্ষতিগ্রস্ত। এই চিত্র যে কোনো বিমান বাহিনীর জন্য ধ্বংসাত্মক। তুলনা টানা হচ্ছে 1967 সালের অপারেশন ফোকাসের সঙ্গে, যখন ইসরায়েল কয়েক ঘন্টার মধ্যে মিশর, জর্ডান ও সিরিয়ার বিমান শক্তি ধ্বংস করেছিল। পার্থক্য হলো তখন আক্রমণকারী বিমানকে শত্রুর আকাশসীমায় প্রবেশ করতে হয়েছিল, আর এখানে বলা হচ্ছে 1000 কিলোমিটারেরও বেশি দূর থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে একই কৌশলগত ফল অর্জন করা হয়েছে। এই পুরো আঘাতের কেন্দ্র ছিল ফাতে 360। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই আগে একে স্বল্প থেকে মধ্যম পাল্লার একটি কৌশলগত মিসাইল হিসেবে দেখেছিল, যেটি ঝামেলা তৈরি করতে পারে কিন্তু কৌশলগত ভারসাম্য ভেঙে দেবে না।
কিন্তু বর্ণনা অনুযায়ী আসল শক্তি এর পাল্লায় নয়, বরং এর টার্মিনাল গাইডেন্স প্যাকেজ, স্যালভো ফায়ার ডক্ট্রিন এবং পেছনের সাপোর্ট অবকাঠামোতে। দাবি করা হয়েছে ফ্লাইটের শেষ পর্যায়ে এই মিসাইল শুধু জিপিএস ডেটা অনুসরণ করে না, এতে থাকা ইলেকট্রো অপটিক্যাল সিকার, রাডার আল্টিমিটার ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম একসাথে কাজ করে মাটির ছবি মিলিয়ে নির্দিষ্ট ভবন বা শেল্টারকে চিহ্নিত করতে পারে। ফলে জিপিএস জ্যামিং কার্যত অকার্যকর হয়ে যায়, কারণ শেষ মুহূর্তে মিসাইল নিজেই লক্ষ্যবস্তু দেখে আঘাত হানে। সলিড ফুয়েল মোটর থাকার কারণে লঞ্চের দ্রুত অবস্থান বদলে খুব কম তাপ চিহ্ন রেখে মিসাইল ছুটতে পারে। আর স্যালভো ডক্ট্রিন এমনভাবে তৈরি যাতে নির্দিষ্ট সময়সীমায় প্রতিটি প্রতিরক্ষা ব্যাটারি যত ইন্টারসেপ্টর সামলাতে পারে সেই সীমা অতিক্রম করে গণহারে মিসাইল ঢুকিয়ে দেওয়া যায়। ফলে কিছু ক্ষেপণাস্ত্র ঠেকানো গেলেও সব নয়, এবং এই কিছুই যথেষ্ট হয়ে ওঠে কৌশলগত বিপর্যয় ঘটাতে। আরও একটি বড় বার্তা এখানে লুকিয়ে আছে। বর্ণনায় বলা হয়েছে ফাতেহ 360 এর প্রতিটি উপাদান, প্রোপেল্যান্টের রসায়ন থেকে শুরু করে গাইডেন্স ইলেকট্রনিক্স, উৎপাদন সরঞ্জাম থেকে কোয়ালিটি কন্ট্রোল, সবই ইরানের ভেতরে নিষেধাজ্ঞার মধ্যেই তৈরি। অর্থাৎ যে নিষেধাজ্ঞা এই ধরনের সক্ষমতা ঠেকাতে তৈরি হয়েছিল সেটি উল্টো ইরানকে স্বনির্ভর করে তুলেছে। পশ্চিমা চাপ তাদের থামাতে পারেনি, বরং তাদের নিজস্ব সামরিক শিল্প সক্ষমতাকে আরও উদ্ভাবনী, আরও স্থিতিস্থাপক এবং আরও স্বাধীন করেছে। ইসরায়েলের জন্য এর তাৎক্ষণিক পরিণতি ভয়াবহ। বলা হচ্ছে হারানো 40টি F-35 তার অপারেশনাল আদির বহরের প্রায় 60%। বেঁচে থাকা বিমানগুলোকে এখন সিভিলিয়ান এয়ারপোর্ট ও সেকেন্ডারি ফিল্ডে ছড়িয়ে রাখা হয়েছে, যেগুলোতে নেভাতিমের মতো সুরক্ষা, মেইনটেন্যান্স অবকাঠামো বা লজিস্টিক নেই। অর্থাৎ ইসরায়েল এখন আর ইচ্ছে মতো যে কোনো সময় যে কোনো দিকে গভীর আঘাত হানার মতো অবস্থায় নেই। গাজার আকাশ সাপোর্ট কমে গেছে, হিজবুল্লাহ ফ্রন্টে ক্যালকুলেশন বদলে গেছে, সিরিয়া কার্যত ইসরায়েলি হামলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, আর হিজবুল্লাহর দিকে ইরানি অস্ত্র স্থানান্তর সহজ হয়ে গেছে, এমনটাই এই বিশ্লেষণের বক্তব্য। আর্থিক দিক থেকেও এটি নজিরবিহীন আঘাত। 40টি বিমান মানে অন্তত $4 বিলিয়ন প্ল্যাটফর্ম লস। এর বাইরে ডিপো, অবকাঠামো, গোলাবারুদ, মেইনটেন্যান্স এবং অপারেশনাল সক্ষমতার ক্ষতি তো আছেই। এমন ক্ষতি কোনো জরুরি সহায়তা প্যাকেজ বা কংগ্রেস অনুমোদিত সামরিক সহায়তায় খুব দ্রুত পূরণ করা সম্ভব নয়। F-35 উৎপাদন লাইন নিজেই সীমিত, এবং সেটি শুধু ইসরায়েল নয়, বহু মিত্রদেশের চাহিদা মেটায়। ফলে হারানো সক্ষমতার ঘাটতি মাসে নয়, বছরে মাপা হয়। এই ঘটনার আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাবও গভীর। মধ্যপ্রাচ্যের পর স্নায়ুযুদ্ধ নিরাপত্তা কাঠামো দুটি মূলত অনুমানের উপর দাঁড়িয়েছিল। 1. অঞ্চলে মার্কিন শক্তি অপ্রতিরোধ্য। 2. ইসরায়েলের প্রযুক্তিগত সামরিক প্রাধান্য স্থায়ী। এই আঘাত দুই বিশ্বাসকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নেভাতিমে যা ঘটেছে তা শুধু একটি সামরিক হামলা নয়, এটি এক আগুনে লেখা ঘোষণা। পুরনো মধ্যপ্রাচ্য শক্তির খেলা শেষ। সবশেষে যা দাঁড়ায় তা হলো এখানে শুধু 40টি বিমান ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে ইসরায়েলি আকাশ অজেয়তার মিথ, মার্কিন প্রতিরোধী নীতির বর্তমান বিশ্বাসযোগ্যতা এবং সেই আরামদায়ক ধারণা যে উন্নত প্রযুক্তি ও শক্তিশালী জোট মানে স্থায়ী নিরাপত্তা। প্রিয় দর্শক, ইরানের এই সমন্বিত হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।